14 ফারাওয়ের দণ্ড। নিরাপদে টেনিসে পৌঁছেছে খিয়ান। রাজপ্রাসাদে গিয়ে নিজের ঘরে ঢুকল সে। খুলে ফেলল মহাফেজের কাপড়, পরল যুবরাজের রাজকীয় পোশাক। একজন অফিসারকে গিয়ে খবর পাঠালো উজির এনাথের কাছে। জানালার দিকে এগিয়ে গেল সে। প্রাসাদের বাইরে খোলা জায়গায় কুচকাওয়াজ করছে একদল সৈন্য। দূরের নীলনদের একটা জেটিতে ভাসছে রাজকীয় পতাকাবাহী অনেকগুলো রণতরী। ব্যাপার কি ভাবছে খিয়ান। এমন সময় অনুমতি নিয়ে ওর ঘরে ঢুকলেন উজির। বাউ করে অভ্যর্থনা জানালেন ওকে। স্বাগতম যুবরাজ, আপনি দায়িত্ব শেষ করে নিরাপদে ফিরে এসেছেন দেখে আমি খুশি। কারণ কে বা কারা গুজব ছড়িয়ে দিয়েছিল পিরামিড থেকে পড়ে মারা গেছেন আপনি। আমরা ভেবেছিলাম ব্রাদারহুড অব দ্য ডন খুন করেছে আপনাকে। জানি বাবার চিঠি নিয়ে আরেকজন দূত গিয়েছিল মেমফিসে, ওটাতে লেখা ছিল ওসব কথা। তবে পিরামিড থেকে কিন্তু আসলেই পড়ে গিয়েছিলাম আমি, অজ্ঞান ছিলাম কয়েকদিন। ওই দূত কি ফিরেছে? ওর সঙ্গে কথা বলার ইচ্ছা ছিল আমার তখন, কিন্তু সে পালিয়ে গেল। জানি না যুবরাজ, লোকটা আমার সঙ্গে যোগাযোগ করেনি। সে কখন ফিরেছে অথবা আদেও ফিরেছে কি না তাও জানি না। ওর খোঁজ করছেন কেন? যে জবাব নিয়ে ফেরার কথা ছিল ওর, তা আমার কাছে আছে। জবাবটা জানতে পারলে বাবা রেগে যাবেন। ব্রাদারহুড অব দ্য ডন ইতোমধ্যেই অনেক রাগিয়ে দিয়েছে তাকে। জবাবটা কি জানতে পারি আমি? কাজটা উচিত হবে না এনাথ। বাবার মেজাজ মর্জির ঠিক নেই। তিনি যদি শোনেন জবাবটা প্রথমে তাকে না বলে অন্য কাউকে বলেছি, তাহলে কি করবেন বলা যায় না। খিয়ানের উদ্দেশ্যে আবারও বাউ করলেন উজির। সোজা হয়ে বললেন, রাজার মেজাজ মর্জির ব্যাপারে ঠিক কথাই বলেছেন যুবরাজ। আপনি চলে যাওয়ার পর থেকে একটা কথা বারবার ভেবেছি। কোনো খারাপ দেবতার কুমন্ত্রণায় একটা খারাপ চিন্তা যে ঢুকেছিল আমার মাথায়। ব্রাদারহুড অব দ্য ডনের কথা কেন যে বলতে গেলাম রাজা অ্যাপিপিকে। যদি শেষ পর্যন্ত ব্যর্থ হন তিনি, তাহলে আমার চাকরি খাওয়ার হুমকি দিয়েছেন। কিন্তু তিনি বুঝতে পারছেন না আমার চাকরি চলে গেলে তার কি হবে। বছরের পর বছর ধরে ঢাল হয়ে কাজ করছি আমি তার জন্য। এ পর্যন্ত কত ষড়যন্ত্র করা হয়েছে তার বিরুদ্ধে। নিজের বুদ্ধি দিয়ে বানচাল করে দিয়েছি সব। জানি যুবরাজ, আপনাকে একজন সৎ লোক বলে বিশ্বাস করি আমি। যদি একটা প্রশ্ন জিজ্ঞেস করি সত্যি জবাব দেবেন? কি প্রশ্ন? যদি কখনো মিশরের সিংহাসনে বসার সুযোগ আসে আপনার, আমার চাকরি রাখবেন নাকি আমাকে তাড়িয়ে দেবেন? আপনি কোনো অন্যায় না করলে, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র না করলে নিশ্চিত থাকুন আপনার চাকরি থাকবে। তবে একটা কথা সরাসরি বলি, কিছু মনে করবেন না। মানুষ হিসেবে আপনি দূরদর্শী হলেও ধূর্ত। টাকা পয়সা আর ক্ষমতার লোভ আছে আপনার। তারপরও এতগুলো বছর বিশ্বস্ততার সঙ্গে কাজ করেছেন রাজদরবারে। আমার বিপদের সময় আপনি যদি সাহায্য করেন আমাকে, আপনার বিপদের সময় মনে রাখবো সেটা। খিয়ানের একটা হাত তুলে নিয়ে তাতে চুমো খেলেন এনাথ। ধন্যবাদ যুবরাজ, ভরসা করলাম আপনার উপর। একটা চিন্তা খেলে গেল খিয়ানের মাথায়। বাবার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে আমাকে অংশীদার বানিয়ে নিচ্ছেন না তো? না, মিশরের সব দেবতার শপথ। আসলে যার পর নাই উদ্বিগ্ন হয়ে পড়েছেন রাজা আপেপি। আপনার নিয়ে আসা খবর তার মন মতো না হলে তিনি কি করবেন তা বুঝতে পারছি না আমরা কেউই। ক্ষমতাবানরা যখন রেগে যান তখন তারা ধ্বংস ছাড়া আর কিছু দিতে পারেন না। কেউ কেউ বলা বলি করছে প্রচণ্ড রাগে রাজার হৃৎপিণ্ডের ক্রিয়া বন্ধ হয়ে যেতে পারে। হঠাৎ করেই যদি মারা যান তিনি, সিংহাসনে বসবেন কে?
সিংহাসনে বসার তেমন কোনো ইচ্ছা নেই আমার, এনাথ। আর নেফরাকে বিয়ে করে ওকে রানী বানানোর বুদ্ধি কিন্তু আপনিই দিয়েছিলেন বাবাকে। ধূর্ত লোকদের সব চাল সবসময় কাজে লাগে না, এনাথ। কারণ নিয়তি চলে তার নিজের ইচ্ছায়। বুদ্ধিটা আমিই দিয়েছিলাম, স্বীকার করছি। হয়তো ব্রাদারহুড অব দ্য ডনের সদস্যদের বাঁচানোর জন্য করেছিলাম কাজটা। হয়তো আমি চাইনি আরেকটা যুদ্ধ লাগুক উত্তর আর দক্ষিণ মিশরের মধ্যে। আরেকটা যুদ্ধ? কথাটা ধরল কিয়ান। ইঙ্গিতে দেখালো কুচকাওয়াজরত সৈন্যদের। ওরা আসলে কি করছে? নীল নদের ওই জেটিতে কেন একসঙ্গে জড়ো করা হয়েছে অতগুলো রণতরী? তীর্থে গিয়েছিলেন রাজা আপেপি, ফিরেছেন গতকাল রাতে। ঘুমাচ্ছিলেন তিনি। তার সঙ্গে দেখা করার সুযোগ পাইনি এখনো। দুপুরে দরবারে বসার কথা আছে তার। আপনি কথা শেষ করতে পারলেন না, এনাথ, কারণ দরজার বাইরে থেকে চেঁচিয়ে উঠেছে নকিব। মহান ফারাওয়ের কাছ থেকে একজন দূত এসেছে। যুবরাজ খিয়ানের সঙ্গে দেখা করতে চায় সে। দূতের কাছ থেকে জানা গেল খিয়ানের আসার খবর কানে গেছে আপেপির। তিনি এই মুহূর্তে দেখা করতে চান ওর সঙ্গে। বাবার মনে হয় তর সহ্য হচ্ছে না, বলল খিয়ান। হ্যাঁ, এবং এই অবস্থায় তাকে অপেক্ষা করিয়ে রাখাটা উচিত হবে না। দূতের দিকে তাকালেন এনাথ। চলো। টেনিসের রাজদরবার। অ্যাপেপি জরুরি ভিত্তিতে ডেকে পাঠানোয় হাজির হয়েছেন দরবারের আরও কয়েকজন হোমরা চোমরা লোক। যার যার চেয়ারে বসে আছেন তারা। দরবারের শেষ মাথায় সিংহাসনে বসেছেন অ্যাপেপি। কয়েকজন পুরোহিত, মহাফেজ আর দেহরক্ষী ঘিরে আছে তাকে। তার দিকে তাকালো খিয়ান। ক্লান্ত দেখাচ্ছে তাকে। আলুথালু হয়ে আছে রাজপোশাক। মাথায় মুকুট নেই। গায়ে পেঁচিয়ে রেখেছেন বর্ণিল একটা শাল। চেহারা গম্ভীর, দুই চোখ যেন জলজল করছে। তার সামনে গিয়ে সাষ্টাঙ্গ প্রণিপাতে তাকে সম্মান জানালো খিয়ান। সম্মান জানালেন অ্যানাথও। তারপর গিয়ে বসে পড়লেন সিংহাসনের বাঁ পাশে নিজের চেয়ারে। ওঠো, খিয়ানকে বললেন অ্যাপেপি। ফেরার পর আমার সঙ্গে দেখা করতে আসনি তুমি, কারণ কি? উঠে দাঁড়ালো খিয়ান। শুনলাম আপনি ঘুমিয়ে আছেন, তাই বিরক্ত করতে চাইনি। তবে আমার আসার খবর জানিয়েছি উজির এনাথকে। মেমফিসে কে পাঠিয়েছিল তোমাকে? আমি না, এনাথ। চুপ করে আছে খিয়ান। বুঝতে পারছে রেগে যাচ্ছেন অ্যাপেপি। যে কাজে পাঠিয়েছিলাম তোমাকে সেটার খবর কি? বললেন অ্যাপেপি। ব্রাদারহুড অব দ্য ডনের আস্তানায় আরেকজন দূত পাঠিয়েছিলাম আমি। ওর মুখ থেকে নিশ্চয় শুনেছ। আমরা ধরে নিয়েছিলাম মারা গেছো তুমি। তোমার কি সঙ্গে সঙ্গে ফিরে আসা উচিত ছিল না? এসে আমাকে জানানো উচিত ছিল না বেঁচে আছো তুমি? জবাব দেওয়ার জন্য মুখ খুলল খিয়ান, কিন্তু হাত তুলে ওকে থামিয়ে দিলেন অ্যাপেপি। ব্রাদারহুড অব দ্য ডনের পক্ষ থেকে ঔদ্ধত্যপূর্ণ একটা চিঠি পেয়েছি আমি। আমার হুমকির জবাবে পাল্টা হুমকি দিয়েছে ওরা। তোমার পাঠানো চিঠিও পেয়েছি। তুমি বলেছ নেফরাত দেখা পেয়েছ। তথাকথিত অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে ওকে নাকি রানী বানানো হয়েছে। সব বলেছ, শুধু আসল কথার কোনো খবর নেই। মেয়েটা আমাকে বিয়ে করতে চায় নাকি চায় না? লিখিতভাবে কিছু জানিয়েছে সে? জানিয়েছে। রোল করা একটা প্যাপাইরাস বাড়িয়ে ধরল খিয়ান উজিরের দিকে। সেটা ওর হাত থেকে নিলেন অ্যানাথ। তারপর ঝুঁকে পড়ে পেশ করলেন অ্যাপেপির কাছে। ওটা এমনভাবে পড়ছেন অ্যাপেপি যেন আগে থেকেই জানেন কি লেখা আছে। পড়া শেষ হওয়ার আগেই কুঁচকে গেল তার ভুরু। জ্বলে উঠল দুই চোখ। তামাশার ওই রানী আমার বউ হতে অস্বীকৃতি জানিয়েছে, বললেন তিনি। কারণ অনেক বছর আগে আমি নাকি ওর বাবা খেপেররাকে আমার সেনাবাহিনী দিয়ে খুন করেছি। খিয়ান, এই চিঠি যখন লেখা হয় তখন তুমি ছিলে ব্রাদারহুড অব দ্য ডনের
আস্তানায়। আসল কারণ কি বলো তো? আমি কিভাবে জানবো? তোমার ডান হাতটা উপরে তোলো। খিয়ান ভাবলো ওকে দিয়ে কোনো শপথ করাবেন অ্যাপেপি, তাই তার কথা মতো কাজ করলো সে। হাতটা দেখলেন অ্যাপেপি, তারপর আবার তাকালেন চিঠিটার দিকে। বললেন, মিশরের রাজকুমার হিসেবে স্ফিংসের প্রতীকযুক্ত বিশেষ একটা আংটি থাকার কথা তোমার হাতে, কিন্তু তার বদলে দেখতে পাচ্ছি জনক ফারাওয়ের নাম খোদাই করা একটা আংটি। আমার হাতে থাকা প্রত্যাখ্যানের এই চিঠিতেও ওই একই আংটির সিলমোহর দেখা যাচ্ছে। নিজেকে মিশরের রানী হিসেবে দাবি করা নেফরা ব্যবহার করেছে সিলমোহরটা। পুরো ঘটনার ব্যাখ্যা কি খিয়ান? চুপ করে আছে খিয়ান। রাজদরবারে উপস্থিত সবাই তাকিয়ে আছে ওর দিকে। এটা মেঝের দিকে তাকিয়ে বলছে খিয়ান, আমার জন্য একটা বিদায় উপহার। ও, ওই পুতুল রানী আমার দূত রাশাকে বিদায়ের সময় উপহার হিসেবে নিজের রাজকীয় আংটিটাই দিয়ে দিয়েছে। বিনিময়ে রাশা কি নিজের রাজকীয় আংটি দিয়ে এসেছে নেফরাকে? জবাব দিল না খিয়ান। ওকে এক দৃষ্টিতে দেখছেন অ্যাপেপি। কিছুক্ষণ পর ক্রুব্ধ সিংহ যেভাবে নিচু একটানা কণ্ঠে গড়গড় করতে থাকে সেভাবে বললেন, আমি কচি খোকা না খিয়ান, বুঝতে কিচ্ছু বাকি নেই আমার। টেনিস থেকে দ্বিতীয় যে দূত পাঠিয়েছিলাম মেমফিসে, তাকে চিনতে পেরেছিলে? মাথা নাড়ল খিয়ান। তাহলে বলতে হয় আমার ছদ্মবেশ নিখুঁত ছিল। ঝট করে মাথা তুলল খিয়ান, তাকিয়ে আছে আপেপির দিকে। হ্যাঁ, বলছেন আপেপি, আমিই ছিলাম সেই দূত। কারণ যেখানে নিজের ছেলে বিশ্বাসঘাতকতা করে বসে আছে আমার সঙ্গে, সেখানে অন্য কাউকে কিভাবে বিশ্বাস করি? কাজেই তীর্থযাত্রার নাম করে মেমফিসে যেতে হয়েছে আমাকে। নিজের কানে শুনতে হয়েছে আমার প্রস্তাবের জবাবে আসলেই কি বলতে চায় নেফরা। সিংহাসন ছেড়ে উঠে দাঁড়ালেন তিনি। বেদুইন শালটা ভালো মতো জড়িয়ে নিলেন মাথায় আর গায়ে। একটা প্রান্ত দিয়ে এমনভাবে ঢেকে ফেললেন চেহারা, যাতে চোখ ছাড়া আর কিছু দেখা না যায়। খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটিয়ে এগিয়ে এলেন কয়েক কদম। চিনতে পারছো? মাথা ঝাঁকালো খিয়ান। ফিরে গিয়ে সিংহাসনে বসে পড়লেন আপেপি। মাথার চেহারা থেকে সরিয়ে ফেলেছেন শাল। ঝুঁকি নিয়ে সশরীরে গেছি মেমফিসে, কারণ আসলে কি ঘটছিল সেখানে তা জানা দরকার ছিল। নেফরাকে নিজ চোখে দেখার দরকার ছিল। দেখলাম মেয়েটা খুবই সুন্দরী। ওকে এখন যে কোনো মূল্যে রানী বানাতে চাই আমি। আরও একটা ব্যাপার খেয়াল করেছি আমি সেদিন। খিয়ানের মুখে কোনো কথা নেই। সেদিন মন্দিরের হলে উপস্থিত ছিল অনেকেই। বলছেন আপেপি, কিন্তু বিশেষ একজনের দিকে বারবার তাকাচ্ছিল মেয়েটা, প্রয়োজন না থাকার পরও। এবং ওর সেই দৃষ্টি খুবই নরম, খুবই মধুর। সরাসরি বললে প্রণয়পূর্ণ বলে মনে হয়েছে আমার। যদি বলি যাকে মহাফেজ রাশা বানিয়ে পাঠিয়েছিলাম, যার মৃত্যুর খবর বিশ্বাস করেছিলাম, সেই বিশেষ লোক কি বলবে? কিছুই বলল না খিয়ান। সত্যি করে বলো তো খিয়ান, তুমি কি বিয়ে করে ফেলেছো নেফরাকে, নাকি তোমাদের দুজনের মধ্যে বাগদান হয়েছে? 35টা দিন কাটিয়েছ তুমি মেমফিসে। আটিদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি বিসর্জন দিয়ে ব্রাদারহুড অব ডনের দীক্ষায় দীক্ষিত হয়নি তো ওই সময়ে? আপেপির চোখে চোখ রেখে কিছুক্ষণ চুপ করে থাকলো খিয়ান। তারপর স্পষ্ট কণ্ঠে বলল, না, নেফরাকে বিয়ে করিনি আমি। তবে আমরা একজন আরেকজনকে বিয়ে করার শপথ করেছি, কারণ আমরা একজন আরেকজনকে ভালোবেসে ফেলেছি। আর হ্যাঁ, ব্রাদারহুড অব দ্য ডনের দীক্ষা গ্রহণ করেছি আমি। বাহ, কি সুন্দর কথা! যে মেয়েকে বিয়ে করার প্রস্তাব পাঠালাম তোমাকে দিয়ে, নিজের জন্য তাকেই চুরি করলে তুমি। আমার শত্রুদের দুর্বলতা খুঁজে বের করার জন্য পাঠালাম, অথচ ওদেরই একজন হয়ে গেলে শেষ পর্যন্ত। কেন করলে এরকম? কিছু বলল না খিয়ান। আমিই বলে দিই, নেফরাকে যদি আমি বিয়ে করতাম, তাহলে মিশরের সিংহাসন হারাতে তুমি। 35টা দিন ধরে ফুসলিয়ে নিজের করে নিয়েছ মেয়েটাকে। এখন ভাবছ সিংহাসনও তোমার, ওই মেয়েও তোমার। আসলে উপরে উপরে ভালো মানুষের ভান করো তুমি।
খিয়ান, কিন্তু তুমি আসলে ভীষণ চালাক। আমি নেফরাকে ফুসলাইনি, আমি কোনো চালাকিও করিনি। সিংহাসনের উপর আগেও কোনো লোভ ছিল না আমার, এখনও নেই। আমার আর নেফরার মাঝখানে যা ঘটেছে তা সেফ ঘটে গেছে। আমরা ভালোবেসে ফেলেছি একজন আরেকজনকে। উপহাসের হাসি হাসলেন আপেপি। ব্রাদারহুড অব দ্য ডনের কাছে দীক্ষা নিয়েছ কেন তাও বলে দিতে পারি। তুমি ভেবেছ দেশে বিদেশে অনেক সদস্য আছে ওদের। আমাকে সরিয়ে দিয়ে যদি কখনো ক্ষমতায় বসতে হয় তাহলে ওদের সাহায্য কাজে লাগবে। খিয়ান, তুমি একটা চোর, একটা মিথ্যু এবং একজন বিশ্বাসঘাতক। কিছু একটা বলতে চাইল খিয়ান, কিন্তু আবার ওকে থামিয়ে দিলেন আপেপি। ইঁদুর বাস করে মাটির গর্তে। পবিত্র ভূমি নাম দিয়ে মেমফিসের গোরস্থানে যারা নিজেদের আস্তানা গেড়েছে তাদেরকেও ইঁদুর বলে মনে করি আমি, এবং ওদের প্রত্যেককে শেষ করে দেওয়ার জন্য অচিরেই রওনা হবে আমার সেনাবাহিনী। বাঁচিয়ে রাখা হবে শুধু নেফরাকে। ওকে বন্দি করে নিয়ে আসা হবে এখানে। তারপর দরকার হলে জোর করে বিয়ে করব। বিয়ের উপহার হিসেবে ওকে কি দেব জানো? তোমার কাটা মাথা। নেফরার সামনে শিরচ্ছেদ করা হবে তোমার। উঁচু গলায় বললেন, গ্রেপ্তার করা হোক খিয়ানকে। আজ থেকে সে মিশরের রাজকুমার না, আমার ছেলেও না। আজ থেকে সে মৃত্যুদণ্ড পাওয়া একজন কয়েদি। আমি যেদিন হুকুম দেব সেদিনই কার্যকর করা হবে ওর দণ্ড। মুহূর্তের মধ্যে টের পেল খিয়ান রাজদরবারের প্রহরীরা ঘিরে ধরেছে ওকে। কেউ বর্ষা ঠেকিয়েছে ওর বুকে পিঠে, কেউ তলোয়ার ধরেছে ওর ঘাড়ে গলায়। পাতাল কারাগারে নিয়ে বন্দি করা হোক এই বিশ্বাসঘাতককে। আবারও আদেশ দিলেন আপেপি, অ্যানাথ। বাউ করে রাজাকে সম্মান জানালেন অ্যানাথ। বুঝিয়ে দিলেন বিনা বাক্য ব্যয়ে মেনে নিয়েছেন রাজার আদেশ। তারপর রাজদরবার ছেড়ে বেরিয়ে যাওয়ার জন্য হাঁটতে লাগলেন ধীর পায়ে। তার পেছন পেছন অস্ত্রের মুখে পাতাল কারাগারের দিকে নিয়ে যাওয়া হচ্ছে খিয়ানকে। 15 ব্যাবিলন। খিয়ান যেদিন রওনা দিল টেনিসের উদ্দেশ্যে সেদিনই পবিত্র ভূমিতে হাজির হলো কয়েকজন আরব। কিন্তু ওরা আসলে আরব না, আরবদের বেশ ধরে এসেছে। নিজেদের পরিচয়ে বলছে ব্যাবিলনের রাজা ডিটানাহর পক্ষ থেকে এসেছে। সঙ্গে করে এনেছে অদ্ভুত প্রতীকযুক্ত কাদামাটির কয়েকটা লিপি ফলক। তুমিই পড়ো টাও, বললেন রয়। ইদানিং চোখে ঝাপসা দেখছি। তাছাড়া ব্যাবিলনিয়ানদের ভাষাটাও ভুলে গেছি। লিপি ফলকগুলো নিলেন টাও, পড়তে লাগলেন। ব্যাবিলনের লর্ড, রাজাদের রাজা, বৃদ্ধ ডিটানাহর পক্ষ থেকে, যার জ্যোতি সূর্যের চেয়েও কম না, ব্রাদারহুড অব দ্য ডনের পবিত্র সাধু রয়ের প্রতি এবং টাউয়ের প্রতি, যাকে সারা মিশর ওই নামে চিনলেও আমি চিনি নিজের একমাত্র ছেলে হিসেবে, যার আসল নাম আবেশু। অনেক বছর আগে বিশেষ একটা ঘটনায় ক্রুব্ধ হয়ে একদল লোকের উপর শোধ নিই আমি। সেটার প্রতিবাদ করতে গিয়ে আমার সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়ে সে, পরে পালিয়ে যায়। এতদিন জানতাম মারা গেছে সে, কিন্তু কিছুদিন আগে আমার সে ভুল ভেঙেছে। আপনাদেরকে অভিনন্দন। প্রথমেই জেনে রাখুন মিশরে কি ঘটছে তা জানিয়ে আমার কাছে যে চিঠি পাঠিয়েছেন তা পেয়েছি। আমি জীবিত থাকার পরও কত কষ্ট পেয়ে মরতে হয়েছে আমার আদরের মেয়েটাকে, জেনে মন ভেঙে গেছে আমার। এখন একটাই সান্ত্বনা, আবার আমার কাছে ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে ওর লাশ। শেষ পর্যন্ত ব্যাবিলনের মাটিতেই দাফন হবে বেচারির। আরও জানতে পেরেছি রিমার মেয়ে নেফরাকে নাকি গোপনে মিশরের রানী হিসেবে ঘোষণা করা হয়েছে এবং আমার শত্রু আপেপির হাত থেকে সিংহাসন উদ্ধার করতে চায় সে। সাধু রয়, আপনাকে এবং আমার নাতনি নেফরাকে বলছি, সবাইকে নিয়ে নিশ্চিন্তে চলে আসুন বেবিলনে। স্বর্গ ও পৃথিবীর শাসক দেবতা মার্কের নামে শপথ করে বলছি, এখানে নিরাপত্তা পাবেন আপনারা।
শপথ করছি দেবতা নেব আর বেলের নামেও। আমার রাজত্বে পৌঁছাতে পারলে সব রকমের ক্ষতি থেকে নিরাপদে থাকতে পারবেন। আমাদের পরবর্তী করণীয় সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনায় বসতে রাজি আছি আমি। আবেশু, তোমাকে বলছি, তুমিও ফিরে এসো। তুমি মারা গেছো ভেবে অনেকগুলো বছর শোক করেছি আমি। রিমা মারা গেছে জানতে পেরে আমার শোকের বোঝা আরও ভারী হয়েছে। শেষ বয়সে তোমাকে দেখে একটুখানি হলেও হালকা করতে চাই সেটা। এখানে যথাযোগ্য মর্যাদায় দাফন করা হবে রিমার লাশ। বিয়ের আগে সে মাঝে মধ্যে বলতো আমাকে, ব্যাবিলনে রাজাদের যে কবরস্থান আছে সেখানেই যেন চিরনিদ্রায় শুইয়ে দেয়া হয় ওকে। ওর ইচ্ছাটা পূরণ করতে চাই আমি। রাজা ডিটানাহর সিলমোহর, সঙ্গে তার কয়েকজন মন্ত্রীর সিলমোহরও আছে। পড়া শেষ করলেন টাউ। এতক্ষণ সব শুনছিল নেফরা। এবার বলল, তার মানে লর্ড টাউ, আপনি আমার মামা? এতগুলো বছর কথাটা কেন লুকিয়ে রাখলেন আমার কাছ থেকে? মুচকি হেসে টাউ বললেন, জি রানী, আমি আপনার মামা, তবে আপন না। আপনার মা ছিলেন আমার সৎ বোন। আমি যখন ব্যাবিলন ছেড়ে চলে আসি তখন তিনি ছোট বাচ্চা। আমার বাবা অনেকগুলো বিয়ে করেছেন। আপনার নানিকে আসলে ঠিকমতো চিনি না আমি। তাই বলে বোনকে যে ভুলে গেছি তা কিন্তু না। আপনাদের বিপদের সময় জাহাজের ক্যাপ্টেন সেজে হাজির হয়েছি জায়গা মতো। শুধু আপনার অথবা আপনার মার কাছে নিজের পরিচয় প্রকাশ করিনি কখনো, কারণ ব্রাদারহুড অব দ্য ডনের দীক্ষায় যেদিন দীক্ষিত হয়েছি সেদিনই শপথ করেছি নিজের অন্য সব পরিচয় ভুলে যাব। শুধু মনে রাখবো আমি ভাতৃসঙ্গের একজন ভাই। তবে গুরুতর কোনো কারণ ঘটলে সে শপথ ভঙ্গ করা যেতে পারে। সাধু রয় নিজে বলেছেন কথাটা। ঠিক, সম্মতি জানালেন রয়। ডিটানাহর দূতদের দিকে তাকিয়ে বললেন, যে মানুষটা আজ টাউ নামে পরিচিত, অনেক বছর আগে একদিন এসেছিল সে আমার কাছে। জানিয়েছিল আমাদেরই একজন হতে চায়। ওকে দেখেই সম্ভ্রান্ত বংশের বলে মনে হয়েছিল আমার। আরও মনে হয়েছিল সে একজন যোদ্ধা। এখন বয়সের কারণে তখনকার মতো লম্বা দেখায় না ওকে, কিন্তু তখন সে ছিল পেশিবহুল একজন সুদর্শন পুরুষ। গালে চাপদাড়ি ছিল। চেহারা নকশা আর গায়ের রং দেখলে বোঝা যেত সে ছিল ইউফ্রেটিসের জল খাওয়া মানুষ। ওর নাম জানতে চাইলাম আমি। কোত্থেকে এসেছে এবং কেন আমাদের একজন হতে চায় তাও জানতে চাইলাম। জবাবে সে বলল ওর নাম আবেশু, ব্যাবিলনের রাজকুমার এবং মহান রাজা ডিটানাহর সেনাপতি। একদল লোককে হত্যা করার ব্যাপারে রাজার সঙ্গে বিবাদ হয়েছে ওর, তাই ব্যাবিলন ছেড়ে চলে এসেছে। অবশ্য তার আগে কিছুদিন সাইপ্রাস আর সিরিয়ায় সেনাপতি হিসেবে চাকরি করেছে, কিন্তু অকারণ যুদ্ধ যার পর নাই ক্লান্ত করে তুলেছিল ওকে। তাই সব ছেড়ে ছুড়ে নিরালায় থাকতে চায়, নিজের আত্মাকে বিশুদ্ধ করতে চায়। সেদিনের সেই আবেশুই সাধনা করতে করতে আজকের টাও আমার। পরে ভাতৃসঙ্গের দায়িত্ব নেয়ার কথা ওর। রয়ের কথা শেষ হওয়া মাত্র সঙ্গের উপস্থিত সদস্যরা বাউ করে সম্মান জানালেন টাউকে। এমনকি ব্যাবিলন থেকে আসা দূতরাও সম্মান জানালো তাকে। সিংহাসন ছেড়ে নেমে তার দিকে এগিয়ে গেল নেফরা। কাছে গিয়ে তার কপালে চুমো খেয়ে বলল, এখন থেকে কিন্তু আর লর্ড টাউ বলে ডাকবো না আপনাকে। এখন থেকে আপনি আমার মামা। আরও একবার মুচকি হাসলেন টাউ। কিছু একটা বলতে চাইছিলেন তিনি, কিন্তু পারলেন না। মৃদু শোরগোল উঠেছে দরবার কক্ষের এক কোণায়। কে বা কারা যেন জোর করে ঢুকে পড়তে চাইছে। আসতে দাও, বললেন রয়। প্রায় সঙ্গে সঙ্গে ভিতরে ঢুকে পড়ল তিনজন লোক। তাদের কাপড় ধুলি ধূসরিত, প্রত্যেকেই ক্লান্ত। রয়ের কাছে এসে চেহারা দেখে রাখা কাপড় সরিয়ে দিল ওরা এক ঝটকায়। সম্মান জানালো তাকে। একজন বলল, পবিত্র সাধু, টেনিস এবং আপেপির সেনা ছাউনি থেকে গোপনে খবর জোগাড় করেছি আমরা। আমাদের এই পবিত্র ভূমিতে হামলা করার
সব রকমের প্রস্তুতি গ্রহণ করছেন আপেপি। এখানকার সবাইকে খুন করার আদেশ দেয়া হয়েছে। শুধু বাঁচিয়ে রাখতে বলা হয়েছে রানী নেফরাকে, যাতে তাকে ধরে নিয়ে গিয়ে বিয়ে করতে পারেন তিনি। কয়েকদিনের মধ্যেই এখানে পৌঁছে যাবে তার সেনাবাহিনী। আর আপেপির ইচ্ছার বিরুদ্ধে কাজ করায় এবং তার মতের বিরুদ্ধে কথা বলায় বন্দি করা হয়েছে যুবরাজ কিয়ানকে। তিনি এখন প্রাসাদের পাতাল কারাগারে আছেন। পবিত্র ভূমির সীমানায় ভাতৃসংঘের যে কজন সদস্য আছেন তাদের সবাইকে জরুরি ভিত্তিতে তলব করা হলো। তবে তাদের সবার সঙ্গে সংক্ষিপ্ত আলোচনা সেরে নিলেন রয়। সিদ্ধান্ত নেওয়া হলো দলের সবাই রওনা হয়ে যাবেন ব্যাবিলনের উদ্দেশ্যে। শুধু যাবেন না রয়, অনেকে অনেকভাবে পীড়াপিড়ি করলেন তাকে, কিন্তু সিদ্ধান্তে অনড় থাকলেন তিনি। তার এক কথা, এই বয়সে এত দূর যাত্রা করা সম্ভব না তার পক্ষে। গোছগাছ ছেড়ে নেয়ার জন্য চলে গেল সবাই। রয়ের সামনে শুধু দাঁড়িয়ে থাকলো নেফরা। কাঁদছে সে। জন্মদাতা পিতাকে দেখেনি সে কখনো। ওই বৃদ্ধকেই পিতার মতো শ্রদ্ধা করেছে এতদিন, আজ তাকে ছেড়ে চলে যেতে হচ্ছে। কাঁপা কাঁপা ঠোঁটে কিছু বলতে চাইল সে রয়ের উদ্দেশ্যে, কিন্তু ইশারায় ওকে বাধা দিলেন তিনি। মনে করিয়ে দিলেন হাতে সময় খুব কম। রয়ের কপালে প্রথম ও শেষবার চুমো খেয়ে বিদায় নিল নেফরা। ওরা 50 লোক এগিয়ে চলেছে, সঙ্গে বহন করছে রানী রিমার কফিন। গন্তব্য বেবিলন। ওরা এগিয়ে যাচ্ছে গোপন কতগুলো পথ ধরে, যেগুলোর সন্ধান ভাতৃসংঘের সদস্যরা ছাড়া অন্য কেউ জানে না। ইতোমধ্যে অসুস্থ হয়ে পড়েছে কেউ, কারো কারো বয়স বেশি, তারা আর কুলিয়ে উঠতে পারছেন না। অসুস্থ বৃদ্ধদের পৌঁছে দেওয়া হয়েছে গোপন জায়গায়, তারা সেখানে নিশ্চিন্তে লুকিয়ে থাকতে পারবেন। এগিয়ে চলার গতি বেশ দ্রুতই বলা চলে, কারণ রওনা দেওয়ার পর দিন সূর্য ওঠার আগেই পিরামিডগুলো ছাড়িয়ে অনেক দূরে চলে আসতে পারল ওরা। এতক্ষণ নেফরার সঙ্গে ছিলেন পিরামিডের সর্দার। তাকে জরুরি কিছু নির্দেশ দিল সে। তারপর বলল, আমার বিশ্বাস ফিরে আসবে খিয়ান, খুঁজবে আমাকে, তাই মেমফিসে থেকে যেতে বলছি আপনাকে। পাও করে নেফরাকে সম্মান জানালেন সর্দার। বিনা বাক্যে জানিয়ে দিলেন ওর আদেশ পালন করতে রাজি আছেন। পিরামিডগুলোর দিকে তাকালো নেফরা। এত দূর থেকে ছোট্ট দেখাচ্ছে ওগুলোকে। চোখে পানি চলে এলো ওর। এতগুলো বছর ওখানে ছিল সে। কে জানে আর কখনো ফেরা হবে কিনা, কে জানে আর কখনো। চোখ মুছে রওনা হয়ে গেল সে আবার। মূল্যবান সময় নষ্ট করা ঠিক না। কোনো রকম বাধার সম্মুখীন না হয়ে অথবা ক্ষতি স্বীকার না করে হাজির হয়ে গেল ওরা মিশরের সীমান্তে। পেছনে ফেলে এসেছে লাল সাগর আর আরবের মরুভূমি। যতটা সম্ভব এড়িয়ে চলেছে প্রতিটা শহর আর গ্রাম। সীমান্তের যুদ্ধবিধ্বস্ত যেসব জায়গা দিয়ে এসেছে, সেখানে বলতে গেলে কারো সঙ্গেই দেখা হয়নি। দু একজনের সঙ্গে যদি দেখা হয়েও থাকে, তাহলে ওই লোকগুলো না দেখার ভান করেছে ওদেরকে, অথবা পালিয়ে গেছে। এসব দেখে নেফরার মনে হলো কেউ যেন আদেশ জারি করেছে চোখ তুলে তাকানো যাবে না ওদের এই কাফেলার দিকে। আদেশটা কে দিল, অথবা আসলেই সেরকম কোনো আদেশ দিয়েছে কিনা কেউ জানে না। সে শুধু জানে এই যাত্রায় অংশ না নিলে বুঝতে পারত না ব্রাদারহুড অব দ্য ডন কত শক্তিশালী একটা সংগঠন। শেষ পর্যন্ত মিশর ছাড়িয়ে চলে এলো ওরা। এক রাতে ক্যাম্প করলো মরুভূমিতে, একটা কুয়ার ধারে। পরদিন ভোরে ঘুম থেকে উঠে তাঁবু ছেড়ে বেরিয়ে এলো নেফরা। ওখানে লেডি কেম্বাহর সঙ্গে ঘুমিয়েছে গত রাতে। মেয়েটা দেখলো একদল অশ্বারোহী সঙ্গে এক পাল উট নিয়ে এগিয়ে আসছে ক্যাম্পের দিকে। দেখে ঘাবড়ে গেল সে। এত চেষ্টার পরও আপেপির জালে ধরা পড়ে গেলাম আমরা।
পাশে দাঁড়ানো কেমাহকে বলল নেফরা নিচু গলায়। কেমাহ কিছু বললেন না, চট করে সরে গেলেন নেফরার কাছ থেকে। ব্যাবিলন থেকে আসা দূতদের মধ্য থেকে দুজনকে নিয়ে ফিরে এলেন কিছুক্ষণের মধ্যেই। লর্ড টাও আছেন সঙ্গে। রানী, ভয়ের কিছু নেই, আশ্বস্ত করলেন টাও। সব ঠিক মতোই চলছে। আপনি যাদেরকে আটি বলে মনে করেছেন তারা আসলে তা না, বরং আপনার নানার অশ্বারোহী বাহিনীর একদল সৈন্য। তিনিই পাঠিয়েছেন ওদেরকে, যাতে আপনাকে পাহারা দিয়ে ব্যাবিলনে নিয়ে যেতে পারে। দেখুন, তিনি যে দেবতাদের পূজা করেন তাদের ছবি আঁকা পতাকা বহন করছে ওই সৈন্যরা। একটা চিন্তা খেলে গেল নেফরার মাথায়। তাওকে একপাশে সরিয়ে নিয়ে গেল সে। নিচু গলায় বলল, আমি বিশ্বাস করি মেমফিসে ফিরে যাবে খিয়ান। আমাদেরকে সতর্ক করার চেষ্টা করবে। হয়তো ধাওয়া করা হবে ওকে। প্রাণে বাঁচতে লুকিয়ে পড়তে হবে ওকে তখন। সেক্ষেত্রে সাহায্যের দরকার হবে ওর। কাউকে কি? ব্যাপারটা ভেবে দেখেছি আমিও, এবং ইতোমধ্যে কাজও শুরু করে দিয়েছি। মরুভূমির বিভিন্ন জায়গায় বাস করে কিছু সম্ভ্রান্ত পরিবার। সিদ্ধান্ত নেওয়া হলো সেরকম কয়েকটা পরিবারের কয়েকজন লোক, যারা ভ্রাতৃসংঘের সদস্য, বেদুইনের ছদ্মবেশে তাগড়া ঘোড়ায় চেপে মেমফিসের পবিত্র ভূমিতে যাবে। ওদেরকে আমরণ কর্তব্যনিষ্ঠ থাকার শপথবাক্য পাঠ করালেন টাও। কেউ কী করতে হবে তাও বুঝিয়ে দিলেন। দেরি না করে রওনা দিল ওরা। ডিটানাহর পক্ষ থেকে যে সৈন্যরা এসেছে তাদের সঙ্গে তার সেনাপতি এবং কয়েকজন উচ্চপদস্থ অফিসারও আছেন। নেফরার দিকে এগিয়ে এলেন তারা। ওর সামনে হাঁটু গেড়ে বসে পড়লেন। তারপর সম্মান প্রদর্শনের জন্য ব্যাবিলনিয়ান রীতিতে মেয়েটার পায়ের কাছে মাটিতে চুমু খেলেন। সে খেয়াল করল ওকে মিশরের রানী হিসেবে সম্বোধন করছেন না তারা, বরং ব্যাবিলনের রাজকুমারী নামে ডাকছেন। রানী রিমার মমি রাখা হয়েছে যে তাঁবুতে, সেখানে নিয়ে যাওয়া হলো তাদেরকে। সভাধারের সামনে হাঁটু গেড়ে বসে পড়লেন তারা সবাই। সঙ্গে আসা একজন পুরোহিত প্রার্থনা করছেন চুপ করে থেকে, এবং ব্যাবিলনিয়ান রীতিতে দুই হাত বুকের সঙ্গে জড়ো করে সে প্রার্থনায় যোগ দিয়েছেন তারা। কাজটা শেষ হওয়ার পর সেনাপতির আদেশে হাজির হয়ে গেল এক পাল উট। পালে উটের সংখ্যা এত বেশি যে ব্রাদারহুড অব দ্য ডনের যে কজন সদস্য এখানে আছেন তারা সবাই আলাদা আলাদা উটের পিঠে চড়ার পরও আরোহী শূন্য অবস্থায় রয়ে গেল অনেকগুলো। নেফরার জন্য আনা হয়েছে একটা রথ। সেটার দুধারে পাহারায় আছে অশ্বারোহী সৈন্যরা। সামনে পথ প্রদর্শকের ভূমিকা পালন করবে উটের পিঠে সওয়ার এক লোক। লেডি কেমাহকে নিয়ে রথে চলল নেফরা। শুরু হলো ওদের মরুযাত্রা। দ্রুত এগোচ্ছে ওরা। মাথার উপর জ্বলছে সূর্য। মরুর বালি যেন তার চেয়েও বেশি গরম। ডিটানাহর সেনাবাহিনী রাস্তা তৈরি করেছে মরুভূমিতে। ওটা ধরেই যাচ্ছে ওরা। যেখানে যেখানে পানির কুয়ো পাওয়া যাচ্ছে থামছে সেসব জায়গায়। নিজেরা পানি খাচ্ছে, জন্তুগুলোকে খাওয়াচ্ছে। সঙ্গে করে আনা চামড়ার থলি পানিপূর্ণ করছে। জায়গায় জায়গায় মরুদ্যান আছে। যাত্রা বিরতি করছে সেখানে। নতুন উট আর ঘোড়া পাচ্ছে সেসব জায়গায়। মরু উদ্যানের খেজুর আর সঙ্গের অন্যান্য শুকনো খাবার দিয়ে ক্ষুধা মেটাচ্ছে। এভাবে একটানা ৩৫ দিন যাত্রা করে ব্যাবিলনের সীমানায় পৌঁছে গেল ওরা। শহরটা আক্ষরিক অর্থেই বিশাল, পুরো পৃথিবীর জন্য আশ্চর্য এক নিদর্শন। ইউফ্রেটিস নদকে মাঝখানে রেখে ওটার দুতীরে গড়ে তোলা হয়েছে শহরটা। আকাশ ছোঁয়া বড় বড় মন্দির আছে এখানে। আছে চকচকে সব প্রাসাদ। পুরো শহরকে বেষ্টন করে গড়ে তোলা হয়েছে বেশ পুরু আর অনেক উঁচু নিরাপত্তা প্রাচীর। মরুভূমিতে যখন ছিল ওরা, অনেক দূরে থেকেই চোখে পড়েছে শহরটা।
পুরো একদিনের যাত্রা শেষে শহরের প্রান্তদেশে হাজির হলো ওদের কাফেলা। ইতোমধ্যে রাত নেমেছে। খুলে দেয়া হলো পিতলের ভারী আর বিশাল দরজা। চওড়া রাস্তার দুধারে জড়ো হয়েছে হাজার হাজার মানুষ। কাফেলাটা শহরের ভিতরে প্রবেশ করা মাত্র কৌতূহলে হয়ে উঠল ওরা। আবছা আলোয় ঠিকমতো দেখা যাচ্ছে না ওদের কাউকেই। এগিয়ে চলল কাফেলা। বেশ কিছুক্ষণ চলার পর থামলো বড় একটা প্রাসাদের সামনে। এগিয়ে এলো দাসেরা। রথ থেকে নামতে সাহায্য করলো নেফরাকে। প্রাসাদের সদর দরজা দিয়ে প্রবেশ করলো সে। ওকে পথ দেখাচ্ছে ওই লোকগুলো। সদর দরজা সংলগ্ন দুদিকের দেয়ালে পুরু স্তম্ভ আছে। তার উপর বানানো আছে সমান আকৃতির দুটো মূর্তি। বলিষ্ঠদেহী ষাঁড়, তবে মাথাটা মানুষের। প্রাসাদের ভিতরে পা দিয়ে যার পর নাই চমৎকৃত হলো নেফরা, কারণ এতদিন সে থেকেছে মেমফিসের পবিত্র ভূমির সমাধি নিবাসে। ভূগর্ভস্থ মন্দির আর হল, সমাধি ও সমাধিসৌধ এবং পিরামিড দেখেছে শুধু। চেম্বারলেইন মানে রাজপরিবারের দেখভালের কাজে নিয়োজিত লোকেরা হাসি মুখে এগিয়ে এলো ওর দিকে। যুবরাজের মতো পোশাক পরা কয়েকজন বাউ করে সম্মান জানালো ওকে। এগিয়ে এলো কয়েকজন খোঁজা এবং নেফরার সমবয়সী কয়েকজন মেয়ে। ওকে এবং লেডি কেমাহকে একটা সুপ্রশস্ত ঘরে নিয়ে গেল ওরা। ঘরের দেয়ালে ঝুলছে চমৎকার টাফরেস্টি। জায়গায় জায়গায় সোনা রূপার পাত্রের ছড়াছড়ি। পাশেই স্নানঘর। মার্বেল দিয়ে বানানো চৌবাচ্চা আছে সেখানে। তার ভিতরে আসে দুঃস্ব পানি। ভালো মতো গোসল করানো হলো নেফরাকে। তারপর বিশেষ এক জাতের সুগন্ধি তেল মালিশ করে দেয়া হলো ওর হাত পায়ে। অদ্ভুত এক প্রশান্তি অনুভব করছে সে সারা শরীরে। বড় ঘরটাতে ফিরিয়ে আনা হলো ওকে। সুস্বাদু খাবার পরিবেশন করা হয়েছে। সঙ্গে দেয়া হয়েছে মদ। ক্ষুধা পেয়েছে তাই খেয়ে নিল নেফরা। খেয়ে নিলেন লেডি কেমাহ। ক্লান্তি অনুভব করছেন দুজনেই, তাই শুয়ে পড়লেন যার যার বিছানায়। রেশমের চাদর বিছানো আছে দুটোতেই। সুতরাং সুতার সূক্ষ্ম কারুকাজ আছে চাদরে। এতক্ষণ যারা পরিচর্যা করছিল ওদের, ঘরের বাইরে চলে গেল তারা। দরজা আটকে দিয়ে পাহারার দায়িত্ব নিল সশস্ত্র খোঁজার দল। পরদিন ভোরে ঘুম ভাঙল নেফরার। একদল মেয়ে গান গাইছে। আসলে গান না, দেবতার স্তুতি সঙ্গীত। বিছানায় শুয়ে থেকেই গানের কথাগুলো মনোযোগ দিয়ে শুনল নেফরা কিছুক্ষণ। সূর্য দেবতা সেমস এর বন্দনা করা হচ্ছে। এদিক ওদিক তাকাচ্ছে নেফরা। অস্থির লাগছে ওর। এই প্রাসাদ, এত জাঁকজমক, কিছুই ভালো লাগছে না। সে খোলা বাতাসের মেয়ে, মরুভূমির মেয়ে। জীবনের অনেকগুলো বছর সে কাটিয়েছে সমাধিসৌধ আর পিরামিডের সঙ্গে। অল্পে তুষ্ট থাকার শিক্ষা পেয়েছে সে খুব ছোটবেলা থেকে। সুতার কারুকার্য খচিত এই রেশমি চাদর, এত সুন্দর এই ঘর, গোসল করার জন্য সুগন্ধি গরম পানি, মাত্রা অতিরিক্ত শ্রদ্ধা প্রদর্শনকারী ওই দাস আর চাকররা, সুস্বাদু কিন্তু ভিনদেশি খাবার। প্রথমে চমৎকৃত হয়েছিল সে, কিন্তু এখন কোনো কিছুই সেভাবে টানছে না ওকে। এখন সব কিছুই বিরক্তিকর বলে মনে হচ্ছে ওর কাছে। খিয়ান কোথায় আছে সে? কেমন আছে? কি করছে? ধাইমা। পাশের বিছানায় শুয়ে থাকা কেমাহকে ডাকলো নেফরা। ঘুম ভেঙেছে কেমাহর। ও চোখ খুলে তাকিয়ে আছেন তিনি ঘরের ছাদের দিকে। নেফরার ডাক শুনে তাকালেন ওর দিকে। এখানে মন টিকছে না আমার, বলে চলল নেফরা। নীল নদের তীরে ফিরে যেতে ইচ্ছা করছে। আসলে ইচ্ছার কথা গোপন করল। স্ফিংসের মাথার উপর যখন উদিত হন দেবতারা, তখন তাকে দেখতে। নীল নদের তীরে যদি ফিরে যান আর স্ফিংসের মাথার উপর সূর্য দেবতার উদয় হওয়া দেখতে থাকেন, তাহলে
টেনিসের রাজপ্রাসাদে বন্দি হতে বেশি সময় লাগবে না। আপনাকে বিয়ে করার খায়েশ এখনো যায়নি আপেপির। কাজেই যেখানে সে যেখানে যে অবস্থায় আছেন শুক্রিয়া করুন। হয়তো আরও কিছু বলতেন কেমাহ, দরজা খুলে যাওয়ায় থেমে গেলেন। বড় বড় চোখের মোটা মোটা কয়েকজন মহিলা ঢুকছে ঘরে। সবার হাতে একটা করে বড় থালা, সেগুলোতে বিভিন্ন রকমের উপহার। ওদের হাতে কাপড় পরতে পারবো না আমি, জানিয়ে দিল নেফরা। হয় আপনি কাপড় পরাবেন আমাকে, নয়তো আমার নিজেকেই করতে হবে কাজটা। ইয়াসব পাথর দিয়ে বানানো একটা টেবিল আছে ঘরে, সেটার উপর থালাগুলো রাখলো মহিলারা। চমৎকার সব কাপড় এনেছে ওরা, সঙ্গে আছে রাজকীয় রোব, রত্নপাথরের কলার আর বেল্টও আছে। বড় বড় মুক্তা বসানো সোনার একটা মুকুটও দেখা যাচ্ছে। মহিলাদের সর্দারনি মিশরীয় ভাষায় বলল, এগুলো রাজা ডিটানাহর পক্ষ থেকে তার নাতনি ব্যাবিলনের রাজকুমারী এবং মিশরের রানীর জন্য উপহার। এগুলো দিয়ে নিজেকে সজ্জিত করুন। আপনাকে সাহায্য করার জন্য আমরা আপনার দাসীরা আছি এখানে। সাহায্য? কথাটা ধরল নেফরা। তাহলে ঝটপট এক কাজ করো, ঘরের বাইরে চলে যাও সবাই, দরজাটা আটকে দাও। এত সুন্দর সুন্দর উপহার পাঠানোর জন্য আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাও আমার নানাকে। চাদরের একটা প্রান্ত টেনে নিল নিজের চেহারার উপর, যাতে দেখতে না হয় ওই মহিলাদের কাউকে। চলে গেল মহিলারা। বিছানা ছাড়ল নেফরা, হাত মুখ ধুয়ে নিল। তারপর কেমাহর সহায়তায় পরে নিল চকচকে রাজকীয় পোশাক। কিন্তু ব্যাবিলনিয়ান রীতি অনুযায়ী কাপড় পরার ধরন ঠিক আছে কি না তা জানার জন্য ডাকতেই হলো একটু আগে আসা মহিলাদের সর্দারনিকে। সে এসে ঠিকমতো সাজিয়ে দিল নেফরাকে। তারপর বড় একটা আয়না নিয়ে আসা হলো ওর সামনে। হায় হায়, চিৎকার করে উঠল সে, আমি কি নেফরা, নাকি কোনো সুলতানের বউ? আটপৌরে মিশরীয় মেয়ে থেকে কি বানিয়ে দিয়েছে ওরা আমাকে। আমার চুলগুলো ছড়িয়ে দিয়েছে পিঠের উপর, জায়গায় জায়গায় গুজে দিয়েছে রত্নপাথর। এমন এক কাপড় পরিয়েছে যে ঠিকমতো হাঁটতেই পারছি না। কি এক প্রলেপ মেখেছে আমার চেহারায়, গন্ধে দম আটকে আসছে। ধাইমা, এগুলো খুলুন তো আমার গা থেকে। যে সাদা রোব পরে এসেছিলাম ওটাই দিন, আবার পরে নিই। ওটাতে ধুলো ময়লার দাগ লেগে গেছে, বললেন কেমাহ। তাছাড়া আপনাকে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, শুধু চেহারা, গলা আর হাতের চামড়া রোদে একটু পুড়ে গেছে। আপনাকে ভুলে যেতে হবে আপনি একসময় ব্রাদারহুড অব দ্য ডনের একজন সদস্য ছিলেন। আপনি এখন ব্যাবিলনের রাজকুমারী। নাস্তা নিয়ে আসা হয়েছে আমাদের জন্য, চলুন খেয়ে নিই। হাল ছেড়ে দিল নেফরা, চুপচাপ খাওয়া সারল। কিছুক্ষণ পর হাজির হলো খোজাদের সর্দার। লোকটা মোটা, খুব দাম্ভিক। সঙ্গে এসেছে লম্বা টুপি পরা কয়েকজন চেম্বারলেইন। তাদের ব্যবহার এত বিনয়ে যে তাদেরকে দাস বলে মনে হয়। বিচিত্র পোশাক পরা কয়েকজন বাদকের ছোট্ট একটা দলও আছে সেই মহিলারা যারা আগের বার কাপড় নিয়ে এসেছিল নেফরার জন্য। কৃষ্ণাঙ্গ কয়েকজন দেহরক্ষীকেও দেখা যাচ্ছে। প্রশিক্ষণ পাওয়া কায়দায় ওরা ঘিরে ধরল নেফরা আর লেডি কেমাহকে। ওদের দুজনকে সঙ্গে করে আনা বড় বড় দুটো হাত পাখা দিয়ে বাতাস করছে দুই মহিলা। কোনো একজনের কথায় শুরু হলো ওদের আজব মিছিল। লম্বা লম্বা প্যাসেজ ধরে এগোচ্ছে ওরা, কখনো পার হচ্ছে বড় বড় কয়েকটা চেম্বার। দরবার কক্ষে হাজির হতে বেশি সময় লাগলো না। এখানে সুদৃশ্য কৃত্রিম ঝর্ণা আছে, এমনকি এক কোনায় কিছুটা জায়গা জুড়ে বাগান দেখা যাচ্ছে। এখানে ছাদ নেই, তবে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত চাঁদোয়ার একটানা আচ্ছাদন আছে। বোঝা গেল নিজের জন্য ব্যতিক্রমী দরবার কক্ষের ব্যবস্থা করেছেন রাজা ডিটানাহ। এত বড় দরবার, কিন্তু দেখে মনে হচ্ছে তিল ধারণের জায়গা নেই, কারণ হাজার হাজার লোক জড়ো হয়েছে। অন্তত নেফরার সেরকমই মনে হচ্ছে। ওর মনে হচ্ছে ওর দিকেই তাকিয়ে আছে সবাই।
এক পা করে হাঁটছে সে। যখন যাদের সামনে দিয়ে যাচ্ছে তখন তারা বাউ করে সম্মান জানাচ্ছে ওকে। এক জায়গায় গিয়ে গতি ধীর হলো মিছিলের। এদিক ওদিক তাকাচ্ছে নেফরা। সামনে কোনো অদ্ভুত কারণে জানে না সে গাঢ় ছায়া পড়েছে। অন্ধকারাচ্ছন্ন দেখাচ্ছে জায়গাটা। চোখ পিটপিট করছে সে। অন্ধকার সইয়ে নিতে সময় লাগলো না এবং সঙ্গে সঙ্গে বুঝতে পারল সামনের ওই জায়গায় ব্যাবিলনের আসল রাজদরবার। ওখানে যার যার আসনে বসে আছেন দেশটার লর্ড আর লেডিরা। বর্ণ পরিহিত অবস্থায় মূর্তির মতো দাঁড়িয়ে আছে বেশ কয়েকজন সৈন্য। আলাদা করে চেনা যাচ্ছে রাজার মন্ত্রণাদাতাদের, সেনাবাহিনীর ক্যাপ্টেনদের। চাঁদি কামানো পুরোহিতরা আছেন। কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গ দু রকমের দাসী আছে। আরও কারা কারা আছে ঠাউর করা গেল না। ওই জায়গার মাঝামাঝি বসানো আছে রত্ন পাথর খচিত একটা সিংহাসন। সেটাতে বসে আছেন সাদা দাড়িওয়ালা এক বৃদ্ধ, মাথায় অদ্ভুত এক মুকুট। তিনিই ডিটানাহ, ভাবল নেফরা। রাজাদের রাজা, ওর নানা। অন্ধকারাচ্ছন্ন ওই জায়গায় নেফরা পা দেয়া মাত্র বেজে উঠল একটা তুর্য। সঙ্গে সঙ্গে সাষ্টাঙ্গ প্রণিপাতে মাটিতে লুটিয়ে পড়ল দরবার কক্ষের সবাই, এমনকি লেডি কেমাহ। শুধু দাঁড়িয়ে আছে নেফরা, আর দাঁড়িয়ে আছে বর্ণ পরিহিত সৈন্যরা। রাজা ডিটানাহর দিকে তাকিয়ে আছে নেফরা। তিনিও তাকিয়ে আছেন ওর দিকে। তুর্যটা বেজে উঠল আবার। সঙ্গে সঙ্গে যার যার জায়গায় উঠে বসল, অথবা আগের মতো দাঁড়িয়ে গেল সবাই। রাজকীয় চেহারার বেশ কয়েকজন লোক গিয়ে দাঁড়ালেন সিংহাসনের দুপাশে। নেফরা পরে জানতে পেরেছিল তারা সবাই ডিটানাহর ছেলে, ব্যাবিলনের যুবরাজ। চুপ করে আছে সবাই। এরকম পরিস্থিতিতে বোধহয় ডিটানাহ ছাড়া অন্য কারো কথা বলার নিয়ম নেই। একসময় কথা বলে উঠলেন তিনি। তার কণ্ঠ চিকন, উচ্চারণ স্পষ্ট। মিশরীয় ভাষা বলতে পারেন না, তাই যখন তিনি থামছেন তখন একজন দোভাষী অনুবাদ করছে তার কথাগুলো। দোভাষী বলছে, আমাদের রাজার সামনে কি মিশরের এককালের রানী রিমা এবং মিশরের এককালের ফারাও খেপেররার মেয়ে নেফরা দাঁড়িয়ে আছেন? হ্যাঁ, ওটাই আমার নাম, বলল নেফরা। তাহলে আপনি কেন আমাদের রাজার সামনে সাষ্টাঙ্গ প্রণিপাত করলেন না? কারণ তিনি যদি একজন রাজা হয়ে থাকেন তাহলে আমিও একজন রানী। রানী হয়ে কোনো রাজার সামনে মাথা নত করতে পারি না আমি। তার পায়ের কাছে লুটিয়ে পড়ে চুমো খেতে পারি না মাটিতে। ভালো বলেছ, বললেন ডিটানাহ। কিন্তু তুমি এমন একজন রানী যার কোনো সিংহাসন নেই। সেজন্যই আপনার কাছে এসেছি আমি। আপনি জানেন, আপেপি আমার বাবাকে অন্যায়ভাবে সরিয়ে দিয়ে দখল করেছে মিশরের সিংহাসন। এখন অন্যায়ভাবে বিয়ে করতে চাইছে আমাকে, যাতে আর কখনো সিংহাসনের দাবি তুলতে না পারি আমি। আপনার সাহায্য নিয়ে এখানে এসেছি আমি। এখন আপনার সামনে দাঁড়িয়ে আপনার কাছেই সাহায্য চাইছি। আমি আপনারই বংশধর। হ্যাঁ, আপেপিকে ভালো মতো চিনি আমি, ঘৃণা করি লোকটাকে। মিশরের সঙ্গে ব্যাবিলনের যে সীমান্ত আছে সেখানে বছরের পর বছর ধরে লোকটার সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করছে আমার সেনাবাহিনী, এবং প্রতিবারের যুদ্ধের পর শেষ হাসিটা আমিই হেসেছি। কিন্তু মরুভূমি পাড়ি দিয়ে মিশরে গিয়ে ওকে হারানো, তারপর দেশটার সিংহাসন তোমার কাছে ফিরিয়ে দেয়া কাজটা ঝুঁকিপূর্ণ হয়ে যায় ব্যাবিলনের জন্য। তারপরও যদি করি ওটা, বিনিময়ে আমাকে কি দেবে? কিছুই না, কারণ আপনাকে দেওয়ার মতো কিছুই নেই আমার। খুব কঠিন একটা কিছু চাইছো তুমি আমার কাছ থেকে, অথচ বিনিময়ে আমাকে দেওয়ার মতো কিছুই নেই তোমার। ঠিক আছে, আমার মন্ত্রণাদাতাদের সঙ্গে কথা বলে দেখি কি বলে ওরা।